তো বন্ধুরা চলে এলাম আজ একটি নতুন ক্লাসের টপিকস নিয়ে। বন্ধুরা আজকের এই ক্লাসটি কিন্তু সম্পূর্ণ ভিন্ন ধরনের হতে চলেছে। ষষ্ঠ শ্রেণীর বাংলা পুস্তক বইটি নিয়ে আলোচনা করব আমরা। ষষ্ঠ শ্রেণীর যেখান থেকে অর্থাৎ তোমরা জানো তোমাদের দ্বিতীয় পরীক্ষা এইখানে বাক নমনীয়তা ডেপশনে লেখা এতটা পর্যন্ত কিন্তু সেকেন্ড পরীক্ষা হয়েছিল। আজকের এই ক্লাসে কিন্তু আমরা এই যে এখান থেকে অর্থাৎ বঙ্গামার জননী আমার এখান থেকে কিন্তু তোমাদের থার্ড পরীক্ষা হবে, অর্থাৎ তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন অর্থাৎ তৃতীয় পরীক্ষা হতে চলেছে। তো এখান থেকে কিন্তু আমরা একেবারে তোমাদের একেবারে শেষ পর্যন্ত যে দেখতে পাচ্ছ এই শেষ পর্যন্ত কিন্তু আমি তোমাদের একেবারে প্রতিটা চ্যাপ্টার অর্থাৎ প্রতিটা চ্যাপ্টার ধরে ধরে কিন্তু তোমাদেরকে টপ প্রশ্ন অর্থাৎ টপ সাজেস্টিভ প্রশ্নগুলো তোমাদেরকে বলে বলে যাব। তোমাদের পরীক্ষাকে বন্ধুরা আর মাত্র কিছু দিনই বলতে আরও বাকি। তো অবশ্যই প্রতিটা চ্যাপ্টারের কোন প্রশ্নগুলো তোমরা খুব ভালো করে যাবে সেগুলো কিন্তু অবশ্যই হাজিরি ক্লাসের মাধ্যমে তোমরা তোমাদের বইতে কিন্তু দাগ নিতে পারবে। তো বন্ধুরা চলো শুরু করছি আজকের ক্লাসের টপিকস নিয়ে। আজকে আমরা কিন্তু ষষ্ঠ শ্রেণীর বাংলা পুস্তক বইটির সমস্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করব। দেখতে পাচ্ছ আমাদের প্রথম আমরা খুলে নিয়েছি বঙ্গামার জননী আমার কবিতাটি। তো প্রথমে কিন্তু এই কবিতার মধ্যে মেইন যে বিষয়টি তোমরা ভালো করে দেখে রাখবে, অবশ্যই কবির নাম মনে রাখবে। দ্বিজেন্দ্রলাল রায় এই কবির নামটা কিন্তু মনে রাখবে। অনেক সময় নানা স্কুল থেকে কিন্তু এই কবির নামটা থেকেও কিন্তু প্রশ্ন দিয়ে থাকে যে বঙ্গামার জননী আমার কবিতাটি কার লেখা। এবং তারপরে তোমরা কি করবে, এই যে কবিতাটা দেখতে পাচ্ছ আমি বলবো না মুখস্থ করতে, জাস্ট 2-3 বার কিন্তু একটু মনোযোগ দিয়ে জাস্ট রিডিং পড়ে নেবে পুরো প্রথম থেকে একেবারে এই শেষ পর্যন্ত। তোমরা কিন্তু জাস্ট কিন্তু একবার থেকে দুবার কিন্তু রিডিং পড়ে নিতে পারো। এরপর যদি আমরা প্রশ্নপত্রে দেখে নেই, তো প্রশ্নপত্রে কবি পরিচিতির একটু দেখে রাখতে পারো। তারপর এখানে এই যে কবি দ্বিজেন্দ্রলাল এর কবিতার মূল সুর কী ছিল এটাও কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ তোমাদের পরীক্ষাতে আসার জন্য। দেখো প্রশ্ন রয়েছে 1.2টা, এটা কিন্তু একটু করে রাখবে। এরপর তোমরা একেবারে এগুলো তোমরা করলে ভালো, না করলে কোনো যায় আসে না। এরপরে এই যে 4-এর দাগটা তোমরা দেখবে, 4-এর দাগটা কিন্তু একটু ভালো করে পড়বে। উদ্দেশ্য এবং বিধেয় অনেক সময় কিন্তু এবং উদ্দেশ্য ও বিধেয় থেকেও কিন্তু তোমাদেরকে পরীক্ষাতে কিন্তু প্রশ্ন দিয়ে থাকে। এরপরে এই পেজের মধ্যে আর কিছু করার দরকার নেই। যদি আমরা পরের পেজ লক্ষ্য করি, তো পরের পেজের মধ্যে এখানে প্রথমে শব্দার্থ রয়েছে। তো শব্দার্থের মধ্যে কিছু শব্দার্থ আমি তোমাদেরকে দাগিয়ে দিচ্ছি, সেই শব্দার্থগুলো কিন্তু অবশ্যই করে যেও। তোমাদের অনেক সময় শব্দার্থ থেকেও কিন্তু প্রশ্ন দিয়ে থাকে। তো এখানে ক্লেশ এইটা দেখবে, তারপর ত্রিংশ, তারপর এখানে মুখ্য, তারপর এখানে যেটা গুরুত্বপূর্ণ এখানে যে মূরজ মানে কি বাদ্যযন্ত্র বিশেষ, এটা কিন্তু রাখতে পারবে। এরপর যদি আমরা দেখে নেই একেবারে তোমরা 8-এর দাগে চলে আসছো, 6-7 করার দরকার নেই। এখানে 8-এর দাগে তোমরা যে করবে এখানে এই যে 8.1-এরটা কিন্তু করে নেবে ভালো করে, যে কবি দেশকে কী নামে সম্বোধন করেছেন এটা কিন্তু একটু করে নেবে। তারপর এখানে 8.2-এরটি বলছে কেন মাত্র মলিন বেশ মা বলতে কবি কাকে বুঝিয়েছেন এবং তাকে মা বলা হয়েছে কেন, এই প্রশ্নটিও কিন্তু তোমাদের এই বছরে আসার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ। এরপর 8.3-এরটা মায়ের বেশ মলিন ও কেশ রুক্ষ কেন। তারপর এখানে 8.5-এরটা করবে অর্ধজগৎ ভক্তি প্রণত চরণে যার, এখানে অর্ধজগৎ বলতে কবি কি বুঝিয়েছেন এবং কার চরণে তা প্রণত হয়েছে। এরপর 8.6-এর প্রশ্ন যুদ্ধ করিল প্রতাপাদিত্য, প্রতাপাদিত্য কে ছিলেন, তিনি কাদের সঙ্গে যুদ্ধ করেছিলেন। এরপর 8.7-এরটা তন্য আমরা বলতে কাদের বোঝানো হয়েছে, আমরা কখন নিজেদের তন্য বলে মনে করতে পারি। জাস্ট এই প্রশ্নগুলো তোমরা করবেই, আর কিছু এখানে করার দরকার নেই। তারপর যদি আমরা 9-এর দাগে দেখে নেই, জাস্ট এই 9.1-এরটা একটু দেখে রাখবে। এই প্রশ্নটা কিন্তু জাস্ট এখানের মধ্যে একটি কিন্তু গুরুত্বপূর্ণ। তার মধ্যে চলো এর নেক্সট গল্পটি দেখে নেই। নেক্সট আমাদের গল্প রয়েছে শহীদ যতীন্দ্রনাথ দাস লেখা, অবশ্যই কবির নামটা মনে রাখবে আশিস কুমার মুখোপাধ্যায়। তো যেহেতু গল্পই অবশ্যই তোমাদেরকে কিন্তু প্রশ্নগুলো ভালোভাবে করার জন্য অবশ্যই বলবো তোমরা কিন্তু গল্পগুলো কিন্তু ভালো করে জাস্ট একটু পড়ে নেবে। এই গল্পগুলো কিন্তু না পড়লে কিন্তু এখান থেকে ভেতর থেকে যে এমসিকিউ প্রশ্ন আসে সেই এমসিকিউ প্রশ্নগুলো কিন্তু তোমরা মোটেও পেরে উঠতে পারবে না। তো অবশ্যই বলবো প্রথমে অবশ্যই রিডিংটি পড়বে, কিন্তু পরীক্ষার সময় রিডিং পড়ে যাওয়ার দরকার নেই। পরীক্ষার সময় অত তোমাদের হাতে হয়তো টাইম থাকবে না, তাই পরীক্ষার আগে যখন তোমরা রিভাইজ মারছো তখন কিন্তু অবশ্যই এই এখানে কিন্তু ভালো করে রিডিং পড়তে পারো। তোমাদের সাজেস্টিভ বুক অর্থাৎ যদি তোমাদের বলতে আরও এই টেক্সট বুকের পাশাপাশি যদি কোনো সহায়িকা বা আদার্স কোনো বই থাকে সেখান থেকে যত এমসিকিউ রয়েছে সেগুলো করতে পারো, অথবা তোমরা কোশ্চেন ব্যাংক সলভ করতে পারো। তো সেগুলো থেকে কিন্তু সমস্ত এমসিকিউ তোমরা যদি করে রাখো অবশ্যই তোমরা পরীক্ষায় লাভবান হবে।
তো আমি আর এখানে তোমাদেরকে গল্পটা দেখাচ্ছি না, আমি একেবারে প্রশ্নে চলে আসছি। এই প্রশ্নপত্রের মধ্যে তোমরা একেবারে করে নেবে, এই যে দেখতে পাচ্ছ ফুটবলের ইংরেজি ধারাভাষ্যকার ছিলেন, এটাতে কিন্তু প্রশ্ন আসতে পারে যে ফুটবলের ইংরেজি ধারাভাষ্যকার কে ছিলেন, সেটা কিন্তু তোমাদেরকে লিখতে দিতে পারে। এটাই কিন্তু ভীষণ তোমাদের মধ্যে গুরুত্বপূর্ণ। এরপর দুয়ের দাগের প্রশ্নটা, দুয়ের দাগটি দেখে নাও। তো দুয়ের দাগের মধ্যে গুটি কয়েক প্রশ্ন তোমাদেরকে দাগিয়ে দিচ্ছি, তোমরা চাইলে সমস্ত প্রশ্নই করে যাবে, এবং যাদের হাতে হয়তো টাইম নেই, যারা খুব সাজেস্টিভ প্রশ্ন পড়ে যেতে চাইছো, তারা কিন্তু যেগুলো আমি বলছি ওগুলো কিন্তু মোটেও ছাড়বে না, ওগুলো কিন্তু মনোযোগ দিয়ে দেখবে। তো এখানে দুয়ের দাগের প্রথমে এখানে পড়বে এই যে যতীন দাসের পিতার নাম কি, এটা কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ। যতীন দাসের ছদ্মনাম কি ছিল এইটা। তারপর এখানে মি প্যাট্রিক কে ছিলেন, এটাও কিন্তু পড়বে। এই যে উপরেরটাও করে রাখবে 2.5-এরটি, যে হিন্দ নয়জওয়ান সভাকে প্রতিষ্ঠা করেন। তারপর এখানে লাহোর ষড়যন্ত্র মামলার আসামিদের কোন জেলে বদলি করা হয়, জাস্ট এখানে কিন্তু এই প্রশ্নগুলো তোমরা দেখে রাখতে পারো 1 নম্বরে প্রশ্ন আসার জন্য। তারপরে তোমরা এই যে 3, 4, 5, 6 এগুলো তোমরা দেখার দরকার নেই, যদি দেখো তো ভালো, না নইলে কোনো অসুবিধার সৃষ্টি নাও হতে পারে। তারপর এখানে তোমরা পরের পেজে শব্দার্থ দেখে নেবে, শব্দার্থের মধ্যে যেগুলো দাগিয়ে দিচ্ছে ওগুলো করবে। এখানে তোমরা এখানে আনুগত্য এইটা করবে, পিকেটিং জিনিসটা কি এইটা করতে পারো। তারপর এখানে অঙ্গীকার, এখানে প্রদত্ত, জাস্ট এগুলো, আর কিছু করার দরকার নেই। এরপর তোমরা এখানে 8-এর দাগটি কিন্তু দেখে নেবে, এখানে উদ্দেশ্য এবং বিধেয় রয়েছে, এই 8-এর দাগটি কিন্তু এখানে মনোযোগ দিয়ে করে নেবে। এরপর এখানে 10-এর দাগটা কিন্তু দেখবে, 10-এর দাগের মধ্যে এখানে প্রথম প্রশ্নটাই করবে, যেহেতু গল্প অবশ্যই কিন্তু বলবো সমস্ত প্রশ্নই করে যাওয়ার। যতীন দাসের পিতা মিউনিসিপ্যাল কর্পোরেশনের স্থায়ী চাকরিতে ইস্তফা দিয়েছিলেন কেন, এবং তার ফল কি হয়েছিল, এটা কিন্তু পরীক্ষাতে আসার মতো প্রশ্ন। এরপর এই পেজের মধ্যে কিন্তু এই 10.2-এর প্রশ্নটা কিন্তু ভালো করে রাখবে, যে তোমার মতো মহান বিপ্লবীর জন্য ওই একটা কাজ আমায় অবশ্যই করতে হবে, কে কাকে কথা বলেছিলেন, এটা কিন্তু তোমরা করে রাখতে পারো। এরপর 10.4-এরটা করবে, 14 জুন 1929 যতীন দাসকে কেন গ্রেপ্তার করা হয়, এই প্রশ্নটি। তারপর একেবারে তোমরা নিচে চলে আসছো, 10.6-এরটা করে রাখবে, অনশন করার আগে যতীন তার সহযোদ্ধাদের কি অঙ্গীকার করান, তিনি অনশন ভঙ্গ করবেন না কেন, এটাও কিন্তু তোমাদের পরীক্ষাতে আসার মতো অবশ্যই কিন্তু করে রাখবে। এরপর 10.8-এরটি, জেলে যতীন দাসের পাশে স্লেট পেন্সিল রাখা হয়েছিল কেন, এবং 10.10-এরটি, যতীন দাসের সহযোদ্ধারা পথ অবরোধ করে শুয়েছিল কেন। জাস্ট কিন্তু এখান থেকে এই প্রশ্নগুলোই কিন্তু তোমরা কিন্তু করবে, আর এখান থেকে কিন্তু কিছু করার দরকার নেই। কিন্তু বন্ধুরা অবশ্যই কিন্তু এই গল্পটি ভালো করে রিডিং পড়বে, তাহলে এখান থেকে যে প্রশ্ন আসুক না কেন তোমরা ইজিলি পারবে। চলো তাহলে দেখে নেই এর নেক্সট অধ্যায়টি কি রয়েছে। এরপর বন্ধুরা দেখে নাও, একটি গান দিয়েছে চল রে এই গানটি। তো এখানে জাস্ট কিছু আর দরকার নেই, শুধু কে লিখেছে এটা কিন্তু একটু মনে রাখবে, জাস্ট এখানে কিন্তু আর কিছু করার দরকার নেই। তারপর এখানে নিচে কবি পরিচিতির মধ্যে এই লাইনটা অবশ্যই একটু দেখে রাখবে, যে তার সঙ্গীত সংক্রান্ত গ্রন্থগুলির মধ্যে স্বরলিপি, গীতিমালা, বিখ্যাত সঙ্গীত বিষয়ক পত্রিকা বীণাবাদিনী এবং সঙ্গীত প্রকাশিকা এর সম্পাদক ছিলেন। জাস্ট এই লাইনটি কিন্তু একটু এখানে মনে রাখবে। এরপর এই পরে রয়েছে মোরা দুই সহোদর ভাই কাজী নজরুল ইসলাম, অবশ্যই কবির নাম মনে রাখবে। একইভাবে অবশ্যই এইখানে মুখস্থ করার দরকার নেই, এখানে 2-3 বার জাস্ট একটু মনোযোগ দিয়ে পড়ে রাখবে, যাতে এমসিকিউ যদি আসে তোমরা ইজিলি কিন্তু করতে পারো। এখানে কবি পরিচিতের মধ্যে কিন্তু অনেকগুলি প্রশ্ন ইম্পর্টেন্ট রয়েছে, আগে থেকে দাগানো রয়েছে। তো এখানে এই যে লাইনটি দেখতে পাচ্ছ, 1921 খ্রিস্টাব্দে বিদ্রোহী কবিতা প্রকাশিত হওয়ার সঙ্গে সঙ্গে সমগ্র বাংলার আলোড়ন সৃষ্টি হয়। তো বিদ্রোহী কবিতা কবে প্রকাশিত হয়, অর্থাৎ কত সালে, 1921, এটা থেকে কিন্তু প্রশ্ন আসতে পারে। এছাড়াও এখানে কাজী নজরুল ইসলাম এর লেখা কয়েকটি বলতে বইগুলির নাম কিন্তু তোমাদেরকে এখানে লিখতে দিতে পারে। এরপর এখানে শব্দার্থেতে চলে আসছো, সো শব্দার্থের মধ্যে তোমরা এখানে বৃন্ত মানে কি এটা একটু দেখে রাখবে, হিন্দাসা এইটা, তারপর এখানে মরক এইটা, আর এখানে খোদকারি, জাস্ট এগুলো কিন্তু একটু দেখে রাখবে। এরপর 2-এর দাগে প্রশ্নগুলো দেখো, তো 2-এর দাগে কিন্তু এই যে 3টে প্রশ্ন দেখছো, এখানে এই 3টে প্রশ্নই কিন্তু করে রাখবে, 3টে প্রশ্নই কিন্তু পরীক্ষাতে আসার মতো ভীষণ গুরুত্বপূর্ণ। এরপর 3-এর দাগে দেখে নাও, 3-এর দাগে এখানে এই পরপর 2টি প্রশ্ন কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ, এই 2টি প্রশ্ন এখানে দেখে রাখবে। আমি আর এগুলো পড়ে শোনাচ্ছি না, তোমাদেরকে বলে দিচ্ছি, এগুলো কিন্তু অবশ্যই রেডি করে রাখবে। এখানে এই যে 3.3-এরটা এইটাও কিন্তু করে রাখবে, এইটাও কিন্তু তোমাদের ভীষণ গুরুত্বপূর্ণ। তারপর এখানে
এইগুলো আর করার দরকার নেই, তোমরা করতে পারো। এরপরে এই 8এরটা দেখতে পাচ্ছ উদ্দেশ্য এবং বিধেয়। উদ্দেশ্য বিধেয় থেকে কিন্তু অনেক স্কুলে কিন্তু প্রশ্ন আসে, তো অবশ্যই কিন্তু উদ্দেশ্য এবং বিধেয় থেকে অবশ্যই। এখানে একটি কবিতা রয়েছে ধরাতল, তো কার লেখা অবশ্যই একটু দেখে রাখবে। আর অবশ্যই কিন্তু এখানে মুখস্থ করার দরকার নেই, একটু কিন্তু 1 থেকে 2 বার কিন্তু এটা পড়ে রাখবে। এখান থেকে কিন্তু তোমাদেরকে প্রশ্ন হয়তো শর্ট প্রশ্ন দিতে পারে। এরপর এখানে কিন্তু এর প্রশ্নপত্র দেখে নাও। এখানে প্রথমে এই যে এটা করে রাখবে, দাগ দেওয়া রয়েছে যে 1913 সালে সং অফারিংস অর্থাৎ গীতাঞ্জলির জন্য এশিয়ার মধ্যে তিনি প্রথম নোবেল পুরস্কার পান। অর্থাৎ রবীন্দ্রনাথ ঠাকুর কত খ্রিস্টাব্দে অর্থাৎ কত সালে সং অফারিংস পুরস্কার পান সেটা কিন্তু তোমাদেরকে এখানে জানতে চাইতে পারে। এরপর এখানে পাঠ্য কবিতাটি তার কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে, যে চৈতালি, এটা কিন্তু অবশ্যই মনে রাখবে। তারপর এখানে 2 প্রশ্নে চলে আসো। 2 প্রশ্নে এখানে প্রথমেরটা দেখে নেবে, কবির মনে আজ কী ভাবনা রয়েছে, এটা কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ। তারপর তোমরা এখানে যে সবাই প্রতি মুহূর্তে কী কথা বলছে এটা কিন্তু করে রাখবে। এরপর গ্রামগুলি দেখে কবির কী মনে হয়েছে, কবি কাদের ভাই বোনের সঙ্গে তুলনা করেছেন এবং পৃথিবীর দিকে তাকালে কবির কী মনে হয়, জাস্ট এই প্রশ্নগুলো একটু মনোযোগ দিয়ে করে রাখবে। শব্দার্থের মধ্যে এখানে তোমরা এখানে তরণী মানে কি, এইটা নয়ান মানে কি, উৎসুক, তারপর এখানে জাস্ট এখানে এই পড়ান এটা কিন্তু করে রাখতে পারো। আর এখানে কিন্তু তোমরা এই 4 দাগটা একটু দেখে নেবে, 4 দাগটাও কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ, পরীক্ষাতে কিন্তু অনেক সময় দিয়ে থাকে। এরপর এখানে তোমরা এখানে একেবারে চলে আসছো এই 8 দাগের প্রশ্ন চলে আসছো। আর এর আগের প্রশ্নগুলো তোমরা চাইলে করতে পারো, না চাইলে কোনো অসুবিধা হবে না। তো 8 দাগে 8টা দেখে নাও। তো 8 দাগের মধ্যে এই যে প্রথম প্রশ্নটা 8.1 এটা কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ, যে আমি যেন চলে যাচ্ছি ভাইয়া তরণী, এখানে যেন শব্দটি কেন ব্যবহার করা হয়েছে এটাতে কিন্তু প্রশ্ন আসতে পারে। আবার এখানে যে কবি কল্পনায় নৌকো যাত্রার কী কী দৃশ্য তিনি দেখেছেন এইটা। তারপর 8.4টা মনে হয় স্বপ্নেই ধরনী ভালো, কখন পৃথিবীকে ভালো মনে হয়, এরকম মনে হবার কারণ কি। এই জাস্ট এই 3টি প্রশ্ন কিন্তু এই 8 দাগে তোমরা করে রাখবে। এরপরের এখানে রয়েছে কবিতাটি সেথায় যে চায়, এটা কিন্তু তোমরা একটু জাস্ট পুরোটা একটু পড়ে রাখবে এবং কে লিখেছে এটা কিন্তু একটু মনে রাখার চেষ্টা করবে। এরপরে এখানে কিন্তু একটি মজার গল্প রয়েছে আবুর বিপদ, অবশ্যই কে লিখেছেন এটা পড়বে, অজয় রায়। এবং পুরো গল্পটা একটু কিন্তু শুরু থেকে শেষ পর্যন্ত একটু তোমরা মনোযোগ দিয়ে পড়বে, নইলে কিন্তু এখান থেকে অনেক প্রশ্ন আসতে পারে। অনেক প্রশ্ন সেটা কিন্তু নিজেরাও কিন্তু বানাতে পারে যেহেতু গল্প, তাই অবশ্যই কিন্তু সমস্ত ছোটো ছোটো প্রশ্ন করার জন্য অবশ্যই কিন্তু এটা মনোযোগ দিয়ে পড়ে রাখবে। তো এখানে আমরা প্রশ্ন চলে এলাম হাতে কলমে। তো এখানে কবি পরিচিতের মধ্যে তোমরা একেবারে কিন্তু করে নেবে যে তিনি কী কী ছোটদের জন্য কী কী পত্রিকা বা কী কী বই লেখেন, এটা কিন্তু তোমরা এখান থেকে জাস্ট মনে রাখবে। এবং তিনি কোন কোন পত্রিকায় নিয়মিত লিখতেন এই প্রশ্নটা কিন্তু এখান থেকে করে রাখবে। এরপর 2 দাগের প্রশ্নে এখানে প্রথম প্রশ্নটি প্রফুল্ল রচনা সুধীরবাবুর কেন পছন্দ হয়নি, তারপর নিতাই শাস্তি পেল কেন, সুধীরবাবু কোন অন্যায়কে ক্ষমা করেন না। যেহেতু গল্প বন্ধুরা, তাই এখান থেকে কিন্তু বলবো সমস্ত প্রশ্ন রেডি করতে, কারণ এখান থেকে কিন্তু অনেক কিন্তু ঘুরে ফিরে প্রশ্ন আসতে পারে। ও 3 দাগের মধ্যে 3 কড়ি হাঁ করে আবুর খাতার দিকে তাকিয়েছিল কেন, এখানে 3 কড়ি বলতে কাকে বোঝানো হয়েছে এবং কেন তাকিয়েছিল এটা কিন্তু ইম্পর্টেন্ট রয়েছে। তারপর এখানে 3.3 মাঝে মাঝে পাতা উল্টে চলে, পাতা উল্টানোর কারণ লেখন। তারপর 3.4 বেমালুম ঠকালো আমাকে আবুল কি সত্যি মাস্টার থেকে ঠকেছিলেন। তারপর 3.5 প্রশ্নটি যে আবুলের রচনা শুনে সুধীর বাবুর আবুলকে কি বলার ইচ্ছে হয়েছিল, শেষ পর্যন্ত সেই ইচ্ছে তিনি পূরণ করলেন না কেন, এটা কিন্তু তোমরা এখানে দেখে রাখতে পারো। এরপর এখানে শব্দার্থের মধ্যে তোমরা কিন্তু পড়ে রাখবে ভারিক্কি মানে কি, তারপর এখানে দশাশয়ী এখানে মানে কি, মুদ্রাদোষ এইটা, তারপর এখানে সন্ধানী, তারপর বিস্ফোরিত, পৌরাণিক আখ্যান, এটা কিন্তু তোমরা এখান থেকে দেখে রাখবে। তারপর এখানে 6 প্রশ্নটি করবে নিচের বাক্যটিতে কর্তা কর্ম ক্রিয়া তোমাদেরকে খুঁজে বের করতে হবে, এই 6 দাগটা কিন্তু গুরুত্বপূর্ণ। তারপর এখানে 7 দাগেরটিও কিন্তু করে রাখবে, উদ্দেশ্য এবং বিধেয় কিন্তু তোমাদেরকে এখান থেকে জানতে চাইবে, এটা কিন্তু তোমরা করতে পারো। তারপর এখানে 8 দাগটাও করবে যৌগিক, সরল বাক্য, জটিল বাক্য, এখানে থেকে কিন্তু তোমাদের পরীক্ষাতে আসার মতো প্রশ্ন। এরপর 9 দাগটাও করবে অনুসর্গ, তোমাদেরকে এখান থেকে খুঁজতে পারে। এই ব্যাকরণ টাইপের প্রশ্নগুলো কিন্তু করবে, এখান থেকে কিন্তু প্রায়শই কিন্তু অনেক প্রশ্ন তোমাদেরকে দিয়ে থাকে। এরপর 10 দাগটা, 10 দাগে কিন্তু অনেকগুলো প্রশ্ন রয়েছে, জাস্ট কয়েকটা প্রশ্ন আগে দিচ্ছি, সেটা কিন্তু মনোযোগ দিয়ে পড়বে এবং যে বললাম গল্পটা কিন্তু অবশ্যই ভালো করে রিডিং করবে।
তো এখানে 10.3-এরটি আবু শেষের দিকের বেঞ্চে বসতে চায় না কেন, সে শেষ পর্যন্ত কোথায় গিয়ে বসে, এটা 10.4-এরটি এইটাই সুধীরবাবুর মেথড। সুধীরবাবুর মেথডটি কি, তার এমন মেথড অবলম্বন করার যুক্তিটি দেখো। তারপর এখানে 10.6-এরটি সুধীরবাবুর একটি মুদ্রাদোষ কি, সেই মুদ্রাদোষ কখনোই বা এর বহিঃপ্রকাশ ঘটেছিল। তারপর 10.7-এরটি তবেই রচনায় প্রকৃত সাহিত্যিক মূল্য আসবে। সুধীরবাবুর মতে কিভাবে একটি রচনা সাহিত্যিক মূল্যে অনন্য হয়ে ওঠে, এটা কিন্তু। তারপর 10.8-এরটিও শুনছি স্রেফ আবোল তাবোল, হাবু ওরফে আবুল চন্দ্রের রচনা পড়াকে প্রশান্তর আবোল তাবোল মনে হয়েছে কেন, তুমি কি এর সঙ্গে একমত? তারপর 10.9-এরটি যেহেতু গল্প বন্ধুরা অনেকগুলো প্রশ্ন এখান থেকে কিন্তু তোমাদেরকে রেডি করে যেতে হবে। তার কাছে রহস্য পরিষ্কার হয়ে গেল, কোন রহস্যের কথা বলা হয়েছে, কীভাবে তার জোট ছাড়লো 10.10-এরটিও। তারপর এখানে আর পড়ছে না, এখানে 11টিও করবে। জাস্ট এই প্রশ্নগুলো কিন্তু এখান থেকে তোমরা রেডি করে যাবে, তাহলে আশা রাখছি পরীক্ষাতে তোমাদের কোনো অসুবিধার সম্মুখীন হতে হবে না। এরপর পরের গল্প, না পারার পরীক্ষা, অবশ্যই কে লিখেছেন এটা অবশ্যই পড়ে রাখবে, শঙ্খ ঘোষ। তারপর এগুলো পড়ার পর এখানে কোনো কিন্তু প্রশ্ন নেই। তারপর এখানে একটি কবিতা আছে কিশোর বিজ্ঞানী বলে, তো এখানে যিনি লিখেছেন সেটা কিন্তু অবশ্যই দেখে রাখবে, অন্নদাস শঙ্কর রায়, এবং কবিতাটি প্রতি কবিতার মতোই একটু জাস্ট রিডিং করে রাখবে। এবার এখানে কবি পরিচিতই চলে আসলে যে এই লাইনটা পড়বে যে অন্নদাস শঙ্কর রায় লীলাময় রায় ছদ্মনামও কিন্তু বহু গ্রন্থ রচনা করেছেন, এটা কিন্তু অবশ্যই কিন্তু করবে, তার ছদ্মনাম কি। তারপর এখানে 2-এর দেওয়ার প্রশ্নটা চলে আসো, এখানে 2.4-এর প্রশ্নটি করে নেবে যে কোন পারাবারকে অনন্তপার বলা হয়েছে, এটা কিন্তু করবে। তারপর এখানে কখন কিশোরমন সমুদ্রের বেলায় যেতে চায়। তারপর এখানে 2জন প্রখ্যাত বাঙালি বিজ্ঞানীর নাম কিন্তু তোমাদেরকে জানতে চাইবে। শব্দার্থের মধ্যে এখানে তোমরা করবে এইখানে সুধায়, তারপর অনন্তপার, তারপর জ্ঞান পারাবার, এই 3টি কিন্তু যেগুলো দাগে দেওয়া রয়েছে এগুলো কিন্তু অবশ্যই এখান থেকে করবে। এরপর তোমরা একেবারে এধারের 8-এর প্রশ্নে চলে আসো, 8-এর দাগে। তো 8-এর দাগের মধ্যে তোমরা এই 8.2-এরটি কিন্তু মনোযোগ দিয়ে করবে। মনে লাগে না খেলায়, কার খেলায় মনে লাগে না, কিশোরেরা সাধারণত কোন ধরনের খেলাধুলো করে থাকে, তার পরিবর্তে ছড়ার কিশোরটি কী করতে পছন্দ করে, এটা কিন্তু তোমরা করে রাখতে পারো। 8.3-এরটিও করে রাখবে, একটি রত্ন যেন নাই বা কেউ চিনুক, কোন জিনিসকে রত্নের সঙ্গে তুলনা করা হয়েছে, কেনই বা এই ধরনের তুলনা, তাকে চেনা বা না চেনার প্রসঙ্গেই বা এলো কেন, জাস্ট এটা। তারপর এখানে 8.5-এরটি ঝিনুক কুড়োয় জ্ঞানের সাগর বেলায় অংশের তাৎপর্য ব্যাখ্যা করো, এবং 8.6-এরটি ভীষণ গুরুত্বপূর্ণ, বৃদ্ধ এখন সুধাই লোকে, কে এখন বৃদ্ধ, লোকে তাকে কি জিজ্ঞেস করে, তাদের প্রশ্নের উত্তরে তিনি কি বলেন। জাস্ট এই প্রশ্নগুলো কিন্তু এখান থেকে রেডি করে যে পরীক্ষাতে দেওয়ার আগে। তো এখানে তারপর রয়েছে নন্দিতা নক আউট, অবশ্যই এখানে যিনি লিখেছেন মতি নন্দী, এটা একইভাবে গল্পটা কিন্তু তোমরা পড়বে, গল্পটা থেকে তোমাদেরকে কিছু বলছি না। তারপর এখানে একেবারে কবি পরিচিতি চলে আসতো, লেখিকা পরিচিতির মধ্যে এখানে এই যে তিনি কোন ক্রিকেটার জীবন কথা লিখেছেন এটা, এবং তার লেখা 2টি বই, এই 2টি প্রশ্ন এখান থেকে তোমরা কিন্তু করে রাখতে পারো। এরপর একেবারে 6 দাগের প্রশ্নে চলে আসো। তো এখানে অনেকগুলোই প্রশ্ন রয়েছে, আমি বলবো সমস্ত প্রশ্ন এখান থেকে তোমরা রেডি করবে, যেহেতু গল্প, তো এই গল্প থেকে কিন্তু সাজেস্টিভ প্রশ্ন দেওয়া কিন্তু অনেকটাই জটিল। তো এখানের মধ্যে তোমরা এই শব্দার্থের মধ্যে তো এখানে অধুনা কি, তারপর এখানে মঞ্জুর কি, এখানে এই 2টি কিন্তু এখানে করে রাখবে। এরপর 7-এর দাগের প্রশ্নে এখানে কয়েকটা দাগিয়ে দিচ্ছি, তো এখানে 7.2-এরটা কিন্তু করে রাখতে আরও। সারা মাঠ অবাক শুধু নন্দিতা ছাড়া, সারা মাঠকে অবাক করে দেওয়ার মতো কোন ঘটনা ঘটেছিল, নন্দিতা সেই ঘটনায় অবাক হলেন না কেন, এটা তোমাদেরকে লিখতে হবে। 7.3-এরটি যখন খেলা শেষ হয়ে যাবে, খেলা শেষের পর কী ঘটনা ঘটবে, এটা কিন্তু করে রাখবে। এরপর 7.5-এরটি এম্পায়ারকে ঘিরে তর্কাতর্কি শুরু হলো, এম্পায়ারকে ঘিরে তর্কাতর্কি শুরু হয়েছিল কেন, মাঠে চূড়ান্ত অস্থিরতার সময় নন্দিতা কেমন ভূমিকা নিলেন, এটা। তারপর এখানে 7.6-এরটি নতুন এক সংস্থার উদ্ভূত নতুন সংস্থাটি কি, এবং এখানে 7.8-এরটি শেষ প্রশ্ন, চটপট মঞ্জুর হয়ে গেল কোন আবেদন, মঞ্জুর হয়ে গেল আবেদনকারী কে ছিলেন, এবং তার এমন আবেদনের কারণ কি। জাস্ট এখান থেকে এই প্রশ্নগুলো কিন্তু মনোযোগ দিয়ে পরীক্ষাতে যাওয়ার আগে কিন্তু অবশ্যই করবে। এরপর এখানে বই পড়ার কায়দা কানুন, তো এখানে তোমরা এই জায়গাটা জাস্ট একটু কিন্তু পড়ে রাখতে পারো, অনেকগুলো এখানে ছোটো ছোটো প্রশ্ন রয়েছে,
তো এখানে কিন্তু এই যে রেফারেন্স বই কি, সাধারণ বই কি বা আকার গ্রন্থ হয়, এগুলো কিন্তু এই যে দেখতে পাচ্ছ বই ব্যবহার করি যে বইগুলো, তা আবার 2 ভাগে ভাগ করা যায়। প্রশ্ন আসতে পারে কয় ভাগে ভাগ করা যায় ও কী কী, এগুলো কিন্তু আসতে পারে। তোমরা জাস্ট একটু এগুলো কিন্তু তোমরা রিডিং করে রাখতে পারো। এই যে দেখতে পাচ্ছ অ্যাটলাস বা মানচিত্র কি, তারপর গাইড বই বা সন্ধান বই বলতে কী বোঝো, এখানে এই যে দেখতে পাচ্ছ জার্নাল কি, এগুলো থেকে কিন্তু অনেক প্রশ্ন কিন্তু তোমাদের আসতে পারে। এখানে কিন্তু বেশিরভাগ প্রশ্ন দেয় না, বেশিরভাগ প্রশ্ন কিন্তু গল্প কবিতাগুলো থেকেই দিয়ে থাকে। তো এখানে কিন্তু তোমরা পুরোটা পড়ার পর জাস্ট এই কটি প্রশ্ন এখান থেকে কিন্তু তোমরা করে যাবে, তাহলে আশা রাখছি তোমাদের কোনো অসুবিধার সৃষ্টি হবে না। তো বন্ধুরা, এই ছিল আজকের ক্লাসের টপিকস। আজকে আমরা ষষ্ঠ শ্রেণীর পুরো তৃতীয় পরীক্ষা যেখান থেকে তোমাদের হবে সেখান থেকে পুরো শেষ পর্যন্ত আজকে আমি তোমাদেরকে সমস্ত প্রশ্ন ধরে ধরে দেখিয়ে দিলাম। এর পরবর্তী ক্লাসে আমরা ব্যাকরণ বই এবং তোমাদের সহজ সরল বই রয়েছে, এছাড়াও অন্যান্য সাবজেক্ট রয়েছে, সেই সমস্ত সাবজেক্ট থেকেও কিন্তু এভাবে কিন্তু গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো তোমাদেরকে দেখিয়ে দেবো।